পরিস্থিতি যখন প্রতিকূল আর রাইড করতে যখন ইচ্ছা করছে, তাহলে চলো একটু পুরনো প্রেমকে জাগিয়ে তোলা যাক। ও লাভলি। আর এই বলতে বলতে ঢুকে গেছি হচ্ছে শক্তিগড়, এই শক্তিগড় ল্যাংচা মহল। ও বাবা, আবার রেলিং করে দিচ্ছে। আরে বাপ রে বাপ, শক্তিগড়ের পুরো ভোল বদলে গেছে তো। আরে লাভলি, পুরো জল ছবি যাকে বলে, পুরো জল ছবি। মনে হচ্ছে মানে কেউ পেন্টিং করে রেখে দিয়েছে এখানটা, জাস্ট পেন্টিং করে রেখেছে। শান্তি কাকে বলে, নীরবতা কাকে বলে, নিস্তব্ধতা কাকে বলে, সেটা যখনই কোনো জঙ্গলে আসবে তখন সেটা উপলব্ধি করতে পারবে। এরকম জায়গায় যদি আমার একটা বাড়ি থাকতো না ভাই। এই মন্দিরটা হচ্ছে ত্রেতা যুগ থেকে রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষের মধ্যে সবার প্রথম দুর্গা পুজো কিন্তু শুরু হয় এই মন্দির থেকে বা এই জায়গাটা থেকে। ভালোবেসে এখানে সবাই বলে এই শিব মন্দিরটাকে, মানে এই ভোলে বাবাকে বলে মোটা বাবা, যেহেতু অনেক বড় সাইজে, দ্যাটস ওয়াই বলে হচ্ছে মোটা বাবা। বিগত 2 সপ্তাহ ধরে আমাকে ভীষণ পরিমাণে মিস করেছো, রাইট? বিশ্বাস করো, আমিও কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে মিস করেছি। ভ্লগ দেইনি, তার একটা বিশেষ কারণ আছে। কারণগুলো সমস্ত কিছু ডিটেলে তোমাদেরকে আমি বলবো, কিন্তু তার আগে বলি, গতকালকে রাত্রিবেলা আমি একেবারে তৈরি হয়ে গেছিলাম। তৈরি কিভাবে হয়ে গেছিলাম দেখো, এখানে আমার ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কিছু গোছানো। 2-3 দিনের আমার উইন্ডো আমার হাতে ছিল, সো যাতে করে আমি একটু বেরোতে পারি এবং বেরিয়ে আমি সুন্দরভাবে একটা জায়গা থেকে ঘুরে আসতে পারি। আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন হয়ে গেছে ছোট্ট একটা গ্লিচটা কীরকম গ্লিচ চলো তোমাদেরকে বাইরে গিয়ে বলছি। তো গ্লিচটা হচ্ছে কিছুটা এই রকম। এই হচ্ছে আমার বাইক, আর ওকে ইয়েস, এই হচ্ছে আমার বাইক, এই হচ্ছে ডিকে। ওকে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এসে আগে কোল্ড স্টার্ট করলাম। তো কোল্ড স্টার্ট করার সময় আমি দেখি এখন তো স্টার্ট হয়ে গেল খুব সুন্দরভাবে এখন স্টার্ট হয়ে গেল, বাট একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে প্রথমে শুরুতে স্টার্ট নিচ্ছিল না। তো আমার বাইকটার বয়স হয়ে গেছে মোটামুটি ধরে নাও 3 বছরেরও বেশি, 3 ইয়ার্স প্লাস। তো আমার এখন অবধি ব্যাটারি চেঞ্জ হয়নি, তো একটুখানি স্টার্টের প্রবলেম হচ্ছিল। তো আমি যেই জায়গায় প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য, সেই জায়গায় মোটামুটি ধরে নাও 1000-1200 কিলোমিটারের একটা রাইড ছিল। এই রকম বাইকের কন্ডিশন নিয়ে আমি যদি 1000-1200 কিলোমিটার রাইডে বেরিয়ে যাই এবং মাঝ রাস্তায় যদি কোনো রকম আনফর্চুনেট থিংস ঘটে, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। এবারে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি, তারপরে যদি বেরোনোর সময় এই ধরনের জিনিসপত্র হয়, তার উপরে আবার এতদিন বাদে, 2 সপ্তাহ বাদে, তাহলে মেজাজটা কারোরই ঠিক থাকে না। আমারও মেজাজটা একটুখানি বিগড়ে গেল সকালবেলা ঘুম থেকে ওঠার পরই। আর ঠিক আছে, কী আর করা যাবে। কিন্তু আজকে যখন আমি বলেছি রাইডে বেরোবো, আজকে আমি রাইডে বেরোচ্ছি। কোথায় যাব কী বৃত্তান্ত এখনও আমি ডিসাইড করিনি। সকালবেলা ব্রেকফাস্টটা ঘরে করে নিই, করতে আমি ডিসাইড করে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে এনা গোপ্রমোট। অল রাইট, চলো বেরিয়ে পড়েছি। মেজাজটা একটু খারাপ আছে, বাট ঠিক আছে, কিছু করার নেই। বিগত কয়েকদিন ধরে যা চলছে আমার সাথে, তো সেই সমস্ত জিনিসপত্র নিয়ে হতে পারে এটা আমার জন্য ব্লেসিংস ইন ডিসগাইজ। তো আজকে এখনও অবধি তো বাইক মোটামুটি ঠিক আছে, বাট সকালবেলা স্টার্টের প্রবলেম হচ্ছিল। তো আমি কনফিডেন্ট ছিলাম না বাইকটা নিয়ে যে এত দূরে যাব, 1000-1200 কিলোমিটারের রাইড হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু কনফিডেন্ট ছিলাম না, যার জন্য আমি আর রিস্ক নিলাম না। বাড়িতেও বললাম, বাড়িতেও একই কথা বললো মা আর বাবা দুজনে মিলে, যে না যাস না। তো সেই কারণে ভাবলাম যে না, ডিসাইড যখন করেছি কাছাকাছি কোথাও, দেখা যাক কোথায় যাওয়া যায়, দেখা যাক। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সবার আগে করব এখন হচ্ছে গিয়ে ফুয়েল আপ, ফুল দিন কাটে দেবো। হ্যাঁ, ফুয়েল আপ করানো হয়ে গেছে। ওই যে দিদিটা ফুয়েল দিচ্ছিল সে খুব ভালো, আর এখান থেকে হাওয়াও চেক করে নিয়েছি। গ্লাভসটা একটু বাদে পড়ছি। এই দেখো এই স্টার্ট দিচ্ছি, এই ফার্স্টে নিল না, কিন্তু এই প্রবলেমটাই হচ্ছে, এক্স্যাক্টলি এই প্রবলেমটাই হচ্ছে। প্রথমে একবার দুবার ছিক এরকম আওয়াজ হচ্ছে, তারপরে গিয়ে স্টার্টটা নিচ্ছে। তো এই রকম কন্ডিশনে আমি কি করে বাইক নিয়ে 1000-1200 কিলোমিটারের রাইড করি তোমরাই বলো। এখানে ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, তার মানে এই জায়গা থেকেই হয়তো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে যেটা রয়েছে এই জায়গাটা, হ্যাঁ এক্স্যাক্টলি এইখানেও রয়েছে। তো এখান থেকে ফ্লাইওভার করে হয়তো ঘুরিয়ে দেবে। এই জায়গাটায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। চলো, যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, কানেক্টিভিটি আরও ভালো হবে।
এবারে আসি এই লাস্ট 2 সপ্তাহ আমি কোথায় ছিলাম, কেন আমি ব্লগ দেইনি। তোমাদের কোয়ারিজ থাকতেই পারে, অবশ্যই তোমাদের ছিল, যেহেতু তোমরা আমাকে মিস করেছো আর আমিও তোমাদেরকে অনেকটাই মিস করেছি। তো বিষয়টা হচ্ছে, তোমরা সকলেই জানো যে মে মাসের দিকে বাবার একটু কোমরে চোট লেগেছিল। তো বাবার কোমরের চোটটা মাঝখানে ঠিক হয়ে গেছিলো, কিন্তু আবার গুরু পূর্ণিমার আগে, মানে বিপত্তারিণী পুজো শনিবার ছিল, তো গুরু পূর্ণিমা রবিবার ছিল, তো ওই টাইম পিরিয়ডটাতে বাবার আবার কোমরে ব্যথাটা রিল্যাপস করে। তো সেই জায়গায় আমি বেরোই কী করে, তো ওই জায়গাটাকে আমি পোস্টপন্ড করি। আর তারপরে দেখি মায়ের আবার ফ্রোজেন শোল্ডারের ব্যথাটা বেড়ে যায়। তো মোটামুটি এখন আপাতত দুজনে বেশ কিছুটা ভালো আছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধপত্র দিয়েছে, তো সেই সমস্ত জিনিসপত্র চলছে। আপাতত এখন মা বাবা দুজনেই ঠিক আছে। এবারে মা বাবার শরীরটা যখন ঠিক হচ্ছে, আমি ভাবলাম পরিস্থিতি আমার অনুকূলে, তো আমি ভাবলাম চলো এবার বেরোনো যাক। কিন্তু আজকে সকালবেলা ডিকে, তোমাদের সকলের বিলাভড ডিকে, আমার বাইক ডমিনার 250 আজকে আমাকে ইশারা দিয়েছে একটা, সেটা হচ্ছে স্টার্টিংয়ের। তো স্টার্টে প্রবলেম হচ্ছে, যেটা আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে খানিকটা দেখালাম তোমাদেরকে, আবার যদি হয় আবার দেখাবো তোমাদেরকে। তো দিস ইজ দ্য রিজন ওয়াই আমি কনফিডেন্ট নই একটা 1000 কিলোমিটারের রাইড করতে। তো আমি ভাবলাম আজকে যখন ডিসাইডই করেছি বেরোবো, দেখা যাক কী হয়। তো বাইকটাকে আমি বড্ড ভালোবাসি, ও আমাকে যথেষ্ট ভালোবাসে, প্রত্যেক কটা মুহূর্তে আমাকে সঙ্গ দিয়েছে, অনেক অনেক মুহূর্ত এরকম কাটিয়েছি আমরা একসাথে। তো দ্যাটস ওয়াই ভাবলাম চলো একটুখানি দেখা যাক কী হয়, ভোলে বাবার নাম করে বেরিয়ে পড়েছি, দেখা যাক। পরিস্থিতি যখন প্রতিকূল আর রাইড করতে যখন ইচ্ছা করছে, তাহলে চলো একটু পুরনো প্রেমকে জাগিয়ে তোলা যাক। পুরনো প্রেম বলতে আমাদের সমস্ত বাইকারদের জন্য যেটা লাভার, সেটা হচ্ছে নান আদার দ্যান NH2। তো চলো দিল্লি রোড ধরে যত দূর যাওয়া যেতে পারে আজকে তত দূর যাব। আর ব্যাটারির যে প্রবলেমটা আমি বলছিলাম, আমার বাইকটার বয়স মোটামুটি 3 বছরের ওপরে হয়ে গেছে, ব্যাটারি এখনও অবধি আমি চেঞ্জ করিনি, স্টক ব্যাটারি রয়েছে এখনও অবধি টিল নাও। তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় সালফার পড়ে যেতে পারে, তো যার জন্য স্টার্টিংয়ের এই প্রবলেমটা হয়ে যেতে পারে। আমি ভয় পাইনি, কিন্তু একটা ডাইসি চলে আসে না, একটা রাইডে বেরোচ্ছি তখনই যদি এই ধরনের প্রবলেম যদি চলে আসে, তখন ওই রাইডের জন্য যে কনফিডেন্সটা দরকার, সেই কনফিডেন্সটা ব্রেকডাউন হয়। কিন্তু রাইড যখন করতে ইচ্ছা করছে, তাহলে টেস্টও করে নেই। আমি ভাবলাম যে কি প্রবলেম হয়েছে দেখা যাবে, আর কাছাকাছির মধ্যেই থাকবো। বাট আমি যেই জায়গায় রাইড প্ল্যানটা করেছিলাম, সেই জায়গায় যেতে গেলে আমার লোকালিটিটা পরিচিত নয়, তো ওখানে গেলে কি হবে না হবে, তো সেই কারণে আমি আর ওই প্ল্যানটাকে ক্যান্সেল করে আমি এখন একটা নতুন প্ল্যানের দিকে ঢুকে গেলাম। যদি এটা 1 ডে ট্রিপই হচ্ছে, আজকেই ফিরবো আমি, যার জন্য দেখতে পাচ্ছ আমি ট্যাঙ্ক ব্যাগ নেইনি। সো চলো। আরে তারকেশ্বর যাচ্ছে সব ভোলে বাবার জন্য, তারকেশ্বর লাভলি। বাবার সেবায় লাভলি। ভোলে বাবা দেখা যখন দিয়ে দিয়েছে আজকে রাইডে, তার মানে আজকে আমার কোনো রকম বিপদ হবে না। ডানকুনি টোল প্লাজা, ডানকুনি, আর এই ডানকুনি টোল প্লাজাটা ক্রস করা মানে প্রপার NH2-তে উঠে যাচ্ছি আমি প্রপারলি। দিল্লি রোড, যদিও এটা নতুন দিল্লি রোড, ওল্ড দিল্লি রোডটা ওই দিক দিয়ে ঘুরে সোজা বর্ধমান ঢুকছে। তো দিল্লি রোড এখনও কনস্ট্রাকশনের কাজ কিন্তু হচ্ছে, এখনও হচ্ছে, মানে দিল্লি রোড চওড়া হবে না। পুরনো প্রেম আমাদের বাইকারদের জন্য হচ্ছে পুরনো প্রেম। আর এটা আই থিঙ্ক আরেকটা টোল গেট হচ্ছে, এই জায়গাটা আরেকটা টোল গেট এখানে, সেই রকমই তো মনে হচ্ছে। মানে ডানকুনি টোল গেটটা একটু পিছিয়ে আসবে, আর এটা টোল গেটের কিছু মাথা স্ট্রাকচার হতে পারে। ইন্টারসেপ্টার 650 টুইন সিলিন্ডার। আকাশটা দেখো, মেঘে ভর্তি, কিন্তু আবার ওই দূরে ওই জায়গাটায় কিন্তু আবার মেঘ নেই, মানে কাটা মেঘ। এদিকে ঘন কালো, মনে হচ্ছে ওই দিকটা থেকে বৃষ্টি পড়বে। হ্যাঁ, আর ঠিক তার নিচে এইরকমভাবে রাইড করছি, মাঝে মধ্যে রোদ উঠছে, মাঝে মধ্যে আবার ছায়া পাচ্ছি।
মানে অদ্ভুত অদ্ভুত আজকের মায়াবী ওয়েদার হয়ে রয়েছে, অদ্ভুত মায়াবী ওয়েদার। সিঙ্গুরটা জাস্ট ক্রস করে এলাম, মানে বাদিক ঢুকে গেলে পড়তো হচ্ছে সিঙ্গুর। সিঙ্গুরটা জাস্ট ক্রস করলাম, ক্রস করে এখানে একটা ডাইভারশন দেখতে পাচ্ছি। আর সিঙ্গুর ঢোকার আগে ডানকুনি থেকে সিঙ্গুর পর্যন্ত মোটামুটি 7-8টা ডাইভারশন এরকম আমি পেয়েছি। তো রাস্তার কাজ ফুল ফ্লেজেড চলছে। এইখানে দূরে ধান ক্ষেত, এই দিকে দূরে হচ্ছে ধান ক্ষেত, মানে চারিদিকে ধান ক্ষেত, মানে সবুজে সবুজ। বর্ষাকালে এই সবুজ দেখতে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে বর্ষাকালে সবুজ দেখতে। আর বর্ষাকালটা সবুজটার মানে সবুজত্ব যাকে বলে সেটা যেন আরও সুন্দরভাবে ফুটে ওঠে, এত সুন্দর লাগে দেখতে, এত সুন্দর লাগে। দেখো কালার দেখো, ও মাই গুডনেস, লাভলি কালার। এদিকে নীল আকাশ, এদিকটা হচ্ছে মেঘলা আকাশ, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা মায়াবী পরিবেশ। আর সেই মায়াবী পরিবেশের মধ্যে এইরকমভাবে রাইড করার মজা কিন্তু একদমই আলাদা, একদমই আলাদা। মানে কালো পিচ রাস্তা, তার উপরে মোটামুটি বাইক 5 থেকে 5,500 RPM, আর এই রকম গ্রিনারি দুই ধারে। এখন যদিও এখানে ফ্যাক্টরি চলে এসছে, বাট দুই দিকে গ্রিনারি দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে চোখের আরাম বলে না, সেই চোখের আরাম। আর অনেক দিন বাদে, সত্যি কথা বলছি, অনেক দিন বাদে আমি এই NH2-তে উঠে মানে একটা বলে না রিলিফ, তো সেই রিলিফ লাগছে আমার, সিরিয়াসলি রিলিফ লাগছে। কতদিন বাদে আমি রাইডে বেরিয়েছি, যদিও মানে এটাকে আমি রাইড বলবো না, আমি অনেস্টলি বলছি এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে রাইড বলে মনে করি না। মানে অনেক দিন হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো রকম তোমাদের সাথে ইন্টারাকশন করিনি। আর আজকে আমার প্ল্যানটা যেহেতু এক্সিকিউট হলো না, তার জন্য আমার মনে হলো যে না চলো বেরোবো, যখন ঠিক করেছি তাহলে বেরোনোই যাক, সেই কারণে বেরিয়ে পড়া আর কি। মানে বেসিক্যালি বলতে গেলে ওই আর কি, মানে জানা থা জাপান পৌঁছ গে চীন সমঝ গে না। আমার সামনে এই যে রয়্যাল এনফিল্ড ক্লাসিকে করে যে ভদ্রলোক যাচ্ছে না, ওর জামার পেছনে লেখা রয়েছে পারসিউ ড্রিমস। লেখাটা দেখে এত ভালো লাগলো, মানে আমি সিরিয়াসলি আমি নিজের সাথে রিলেট করতে পারলাম লেখাটা পড়ে, অল অফ আ সাডেন, সিরিয়াসলি পারসিউ ড্রিমস। ও বাবা কি বলবো, জাস্ট ডাইভারশনটা ক্রস করে হাইওয়েতে উঠলাম, মানে মেন লেনটাতে উঠলাম, উঠেই দেখতে পাচ্ছি হচ্ছে পালশিট টোল প্লাজা। বাবা পালশিটে চলে এলাম এর মধ্যে, আরে লাভলি। পালশিট ঢুকে গেছি, তার মানে হচ্ছে এরপরেই আসবে হচ্ছে শক্তিগড়। শক্তিগড় তো মানে জাস্ট ঢুকেই গেছি বলতে পারো আর কি। আর এখানে পালশিট ঢোকার আগেও দেখলাম আর সামনেও দেখতে পাচ্ছি রাইডাররা বেরিয়েছে। ভালো ভালো, দেখেও ভালো লাগে, সত্যিই দেখে ভালো লাগে। আবার রাস্তা তো বিশাল চওড়া করে দিয়েছে, বিশাল চওড়া করে দিয়েছে। এখানে কি মানে ফাইটার জেট না হবে নাকি, এইরকম রাস্তা বানাচ্ছে, কি ব্যাপার। চলো যা হোক ভবিষ্যতে দেখা যাবে। ও লাভলি। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি লুকিং গ্লাসে দেখে নিয়েছি সামনে, মানে সামনে নয় পেছনে আমার কোনো ভেহিকেল নেই, কিন্তু সামনের দিকেই ছিল, বাট ঠিক আছে। ও বাবা ট্রিপল ডিজিট হয়ে গেছে, 6000 RPM। 5 থেকে 6000 RPM হচ্ছে ম্যাক্স, এর বেশি সাধারণত তুলি না আমি, বাট ঠিক আছে, এই ইতনা তো বানতা হয়। আর এইটুকুনির মধ্যে এখন অবধি কিন্তু আমার স্টার্টিংয়ের প্রবলেম, মানে স্টার্ট আমার অলরেডি বাইক হয়ে রয়েছে। এবার যেহেতু গরম হচ্ছে তার জন্য ব্যাটারিটা গরম হচ্ছে নাকি, আমাদের সেলফের একটা কার্বন থাকে, ডায়নামোতে একটা কার্বন থাকে, তো সেই কার্বনে মানে ডায়নামোতে যদি কার্বনটা কমে যায় বা কার্বন বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু স্টার্টের প্রবলেম হয়। তো সেটা আমাকে দেখাতে হবে, তো না দেখি আর কিছু করার নেই। আর এখানে তোমাদেরকে বলে দিই আমার 29,500 সামথিং চলছে, তো সার্ভিস ইন্ডিকেটারও দিয়ে দিয়েছে। আর পালশিট টোল প্লাজা ক্রস করার পর মানে NH2 এর ভোল বদলে গেছে, তো পুরোপুরি ভোল বদলে গেছে। মানে আমি অনেক দিন বাদে NH2-তে রাইড করছি, বাট সিরিয়াসলি NH2-র পুরো ভোল বদলে গেছে। এরকম এত চওড়া রাস্তা কিন্তু পালশিটের পরে ছিল না, একটু কম ছিল, তো সেটাকে চওড়া হয়েছে। বাহ লাভলি, পুরো 6 লেন, এদিকে 3 লেন আর ওইদিকেও 3 লেন, 6 লেন হাইওয়ে। তার মানে দাঁড়াচ্ছে ডানকুনি থেকে মোটামুটি পালশিট 19-20 পালশিট পর্যন্ত রাস্তার পোর্শন মোটামুটি কাজ চলছে। আর এই পোর্শনের পরিস্থিতি দেখে আমার যা মনে হচ্ছে যে
মোটামুটি কাজ হয়ে গেছে, মানে বর্ধমান যারা আসতে চাইছো বর্ধমানের এই পালশিট পর্যন্ত আর কি রাস্তার অন এন্ড অফ ডাইভারশন রয়েছে। আর বাকি তারপরে আশা করছি ডাইভারশন পাবো না, আশা করছি। মানে শক্তিগড়, তারপরে পানাগড়, তারপরে হচ্ছে দুর্গাপুর ঢুকে গেলে তো ওখানে 6 লেন হাইওয়ে, সে তো এমনি এখনও অবধি ওকে। আর এই বলতে বলতে ঢুকে গেছি হচ্ছে শক্তিগড়, এই শক্তিগড় ল্যাংচা মহল। ও বাবা, আবার রেলিং করে দিচ্ছে, আরে বাপ রে বাপ, শক্তিগড়ের পুরো ভোল বদলে গেছে তো। আরে লাভলি, শক্তিগড়ের ভোল বদলে গেছে পুরো। এটা কোথায় চলে এলাম? এটা শক্তিগড়ে, সত্যি শক্তিগড়ে এলাম তো, নাকি বাইপাস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আমি সত্যি বুঝে উঠতে পারছি না, এটা শক্তিগড় তো মনে। শক্তিগড়ের ল্যাংচা যখন দেখতে পেয়েছি দোকান, তার মানে শক্তিগড়ই হবে। আর তার উপরে এখান দিয়ে শক্তিগড় ঢোকার আগে তো ফ্লাইওভার ছিল না বস। ফ্লাইওভারটা কি তার মানে নতুন হলো? তার ব্রিজটা শেষ হচ্ছে, হ্যাঁ এই তো এবারে পেয়েছি, এই জায়গাটা পেয়েছি। হ্যাঁ এবারে ঠিক আছে, মানে ব্রিজটা শেষ হচ্ছে। ওইখানে শক্তিগড় ঢোকার আগে একটা ব্রিজ হচ্ছিল, তো সেটা শেষ হচ্ছে। আর শক্তিগড়ের ওই ল্যাংচার দোকান, কচুরির দোকান, সব কিছু ডান দিক বাদিক পড়ে যাচ্ছে। আচ্ছা যা বাবা, আমি প্রথমে ভাবলাম ওগুলো বাইপাস হয়ে যাচ্ছে। চলো, শক্তিগড়ে মানে এই চত্বরে ঢুকলে এই সমস্ত দোকানগুলো যদি না দেখতে পাওয়া যায়, তাহলে না মনটা খুব খচখচ করে, সত্যি কথা, ভীষণ খচখচ করে। এই পেছন দিকটাতে বর্ধমান বাইপাস, মানে এটা হচ্ছে বর্ধমান বাইপাস, আর ওই দিকটা হচ্ছে বর্ধমান সিটিতে ঢোকার রাস্তা। তো এখানে একটা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এই জায়গাটা হালকা একটা ছোট্ট ডাইভারশন রয়েছে। আর তারপরেই হচ্ছে এরকম একটা চালের কল, এটা বহু পুরনো চালের কল বা চালের মিল বলতে পারো, বহু পুরনো। আমি অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি এই চালের মিলটাকে, এখনও মনে হয় আর কোনো কাজ হয় না। তো এই রাস্তাটা এখান থেকে একদম ফাটাফাটি রাস্তা, একদম 6 লেন রাস্তা, যেরকম পুরনো রাস্তা ছিল ঠিক সেরকমই রাস্তা রয়েছে। আর মেঘ কেটে গেছে, পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, পেঁজা তুলোর মতো মেঘ। ওফ, দেখতেও কি সুন্দর লাগছে, লাভলি। এটা আবার নতুন সিস্টেম বানিয়েছে, আচ্ছা সোলার প্যানেল ওটা, ওকে সোলার প্যানেল, আর ওপরে ক্যামেরা বসানো রয়েছে। লাস্ট 5-6 কিলোমিটার ধরে আমি এইরকম 6 লেন হাইওয়ে দিয়ে বাইক চালাচ্ছি, আর লিটারালি আমি ফিল করছি আমি যে বড় রাইড প্ল্যানটা ভেবে রেখেছি, আমি এক্স্যাক্ট সেই রাইড প্ল্যানটাই করছি। কিন্তু যখনই আমি এই দিকে তাকাচ্ছি, মানে এরকম জায়গায় ট্যাঙ্ক ব্যাগটা দেখতে পাচ্ছি না, পেছনে আমার ব্যাক সিটে হাত দিচ্ছি, ওখানে টেল ব্যাগটা ফিল করতে পারছি না, তখনই আমার মানে মনটা ভেঙে যাচ্ছে। মানে আমি না মানে জাস্ট ছটপট করছি। আমার যে বড় রাইড প্ল্যান যেটা রয়েছে দুখানা, সেই দুখানা যে আমি কবে এক্সিকিউট করব সেটার জন্য। বাট সব কিছুরই জন্য একটা সময় থাকে, সব কিছুর প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে। আমার সময়টা হয়তো আসছে, এটা আমি তো আশাবাদী, সত্যি আমি আশাবাদী। সোজা চলে যাবে হচ্ছে দুর্গাপুর, আর আমি নিয়ে নিলাম হচ্ছে এটা সার্ভিস লেন। এবারে এই সার্ভিস লেনটা নেওয়ার কারণ হচ্ছে আমি ব্রিজের তলা দিয়ে যাব হচ্ছে ঠিক ডান দিকে। এই হচ্ছে ব্রিজের তলা দিয়ে ডান দিক নিয়ে নিলাম, আর এখান থেকে শুরু হবে এই রাস্তাটা ধরে সোজা, আরও কিছুটা যেতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা শুরু হবে হচ্ছে গড় জঙ্গলের রাস্তা, গড় জঙ্গল। আর বর্ষায় জঙ্গল কিন্তু অন্যরকম রূপ নেয়, আর সেই জিনিসটাই দেখতে আজকে আমি চলে এসেছি। আন্ডারপাস থেকে মোটামুটি 3 কিলোমিটার হবে, হ্যাঁ 3 থেকে 4 কিলোমিটার পরেই পড়ে গেছে হচ্ছে গড় জঙ্গল। আমার 2 ধারে হচ্ছে শালের জঙ্গল, 2 ধারে। আর এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে পড়বে হচ্ছে জয়দেব কেন্দুলি। জয়দেব কেন্দুলি বিখ্যাত হচ্ছে বাউলদের আখড়ার জন্য। আর তার আগে পড়বে হচ্ছে অজয় নদ, আর অজয় নদের একদম গায়ে ঘেঁষা হচ্ছে এই গড় জঙ্গল। ও কতদিন বাদে এই জঙ্গলটাতে এলাম, শালের জঙ্গলে ভরা, পুরো জল ছবি যাকে বলে, পুরো জল ছবি। জাস্ট বিউটিটা দেখো, ও হো। আর গরম লাগছিল বলে আমি গ্লাভসটা খুলে রেখে দিয়েছি। বাট ও কতদিন বাদে গড় জঙ্গল, অনেক বছর বাদে। 2 বছর আগে এসেছিলাম, মানে আমার যতদূর মনে পড়ছে 2022-এ একবার এসেছিলাম বোধহয়, তারপরে আর আসা হয়নি। অসাধারণ, জাস্ট মনে হচ্ছে মানে কেউ পেন্টিং করে রেখে দিয়েছে এখানটায়, জাস্ট পেন্টিং করে রেখেছে। এখনও তো জঙ্গলের ভেতরে ঢোকা বাকি, কিন্তু তার আগে ঢোকার আগে যে এত সুন্দর রাস্তাটা, এত সুন্দর, এটা আমার একটা
পছন্দের রাস্তার মধ্যে পড়ে, ভীষণ পছন্দের রাস্তার মধ্যে পড়ে। জাস্ট একটুখানি এগিয়ে এলাম, এখানে লেখা রয়েছে গড় জঙ্গলের আদি শ্যামারূপা মায়ের মন্দির, মেধাশ্রম, গড় চণ্ডী ধাম, গড় জঙ্গল। আর এই হচ্ছে গড় জঙ্গলের ঢোকার রাস্তা, মাটির মোড়ামের রাস্তা। আহা হা হা হা, পুরো একদম আলো আধারি খেলা চলছে। দেখো মানে কি বলবো, কত সুন্দর মায়াবী লাগছে জঙ্গলটাকে। ও লাভলি লাভলি। আর জঙ্গলে ঢোকাতে না একটা হালকা শিনশিনে ভাব লাগছে, হালকা একদম শিনশিনে ভাব। আমি বহু বছর আগে এসেছিলাম, সবার প্রথম যখন গড় জঙ্গল এসেছিলাম তখন ডমিনার নিয়ে আসিনি, তখন এসেছিলাম আমার লাল যে ছোট বাইকটা রয়েছে সেই বাইকটা নিয়ে। ও অনেক স্মৃতি রোমন্থন হচ্ছে, অনেক স্মৃতি রোমন্থন হচ্ছে। লাভলি। শান্তি, শান্তি কাকে বলে, নীরবতা কাকে বলে, নিস্তব্ধতা কাকে বলে, সেটা যখনই কোনো জঙ্গলে আসবে তখন সেটা উপলব্ধি করতে পারবে। আর ঘরের কাছে মানে কলকাতার থেকে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্সে যদি কোনো জঙ্গল, ভালো জঙ্গল যদি থেকে থাকে এবং জঙ্গলটা এসে ঘুরবে, জঙ্গলে এখানে একটা মন্দির যেমন আছে, বহু পুরনো মন্দির, এবং এখানে সবার প্রথম কিন্তু দুর্গাপুজো শুরু হয়েছিল এই মন্দিরে। তো সেই মন্দির ভিজিট করবে, উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে, একদিন সানডে রাইড হিসাবে বা ড্রাইভ হিসাবে এখানে কিন্তু আসাই যেতে পারে। দারুণ, অনেক দিনের মানে অনেক বছর বাদে আমি এখানে এলাম, আমার চোখের সামনে কিছু একটা পোকা পোকা ঘুরছে, অনেক বছর বাদে আমি এখানে এলাম। হেভি লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। এসে পুরো জলের বোতলটা শেষ করলাম, এখন পুরো জল ফাঁকা, মানে আমার ছোট একটা জলের বোতল ক্যারি করেছিলাম, পুরো জল ফাঁকা, এত জল তেষ্টা পেয়েছিল। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা বুঝতে পারছো, বাইক আমার এখানে পার্ক করা, অ্যাম্বিয়েন্সটা দেখো, লাভলি, অসাধারণ। এখানে না এসে না বেশি কথাও বলতে ইচ্ছা করে না, এত শান্ত জায়গা, এত শান্ত জায়গা, একদমই কথা বলতে ইচ্ছা করে না। লাভলি। এই জন্য এখানে আমার বাইকটা পার্ক করে রাখা রয়েছে, আর আমার চোখে একটা জিনিস পড়লো, আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং জিনিস, আর এটা সাধারণত জঙ্গল এরিয়াতেই দেখতে পাওয়া যায়, খুব সাধারণত জঙ্গল এরিয়াতেই দেখতে পাওয়া যায়, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। আর এটা হচ্ছে সেই জিনিসটা, বুঝতে পারছো, এটা হচ্ছে পিঁপড়ের ঢিপি আই থিঙ্ক, বা এখান থেকে সাপকোপ আশা করি বেরোবে কি বেরোবে না, যদিও আমার সাপে ভয় নেই, কিন্তু তবুও যদি বেরোয় তাহলে তো ভালোই হয়। বাবা, এখানে আবার ফোন চলে এসছে, নেটওয়ার্কও ধরছে, আগে তো ধরতো না। বাবা ফোন করেছে, হ্যালো, আমি গড় জঙ্গলে, গড় জঙ্গল হচ্ছে দুর্গাপুর। হ্যাঁ 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 হ্যাঁ, সেই সেই গড় জঙ্গল, সেই গড় জঙ্গল, এটাই। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তো যাই হোক, বাবার সাথে কথা হয়ে গেল। গড় জঙ্গলে সাধারণত নেটওয়ার্ক আসে না, এবার লাকিলি আজকে চলে এলো। আর এই হচ্ছে সেই পিঁপড়ের ঢিপি, এখান থেকে জানি না সাপ ঠাপ বেরোবে কি না, বাট এই হচ্ছে সেই জিনিসটা যেটা দেখাও বলছিলাম। লাভলি। মানে জঙ্গলে যখন তুমি আসবে এবং হাঁটাহাঁটি করবে, হ্যাঁ, যেমন এখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ওই দিক থেকে দূর থেকে একটা গাড়ি আসছে, যখনই এরকমভাবে হাঁটাহাঁটি করবে বা ইয়ে করবে না, এত শান্ত, এত স্নিগ্ধ জায়গাটা, মানে প্রত্যেক কটা সাউন্ড তোমার কানে আসবে, প্রত্যেকটা সাউন্ড। গাড়িটা যে যাচ্ছে সেটারও সাউন্ড আসছে, মানে আমি কত আস্তে বলছি, কত তোমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার শোনাচ্ছে তোমাদের কাছে। এরকম জায়গায় যদি আমার একটা বাড়ি থাকতো না ভাই, আমি মানে সব থেকে ভালো কি হতো বলো তো, এরকম জায়গায় বাড়ি থাকার, একটা পিওরেস্ট অক্সিজেনটা পাওয়া যেত, পিওরেস্ট অক্সিজেন। আমরা শহরাঞ্চলে তো থাকি, তো সেখানে পিওরেস্ট অক্সিজেনটা পাওয়া যায় না, এত গাছগাছালি, এত গ্রিনারির মধ্যে একদম পিওর অক্সিজেনটা আসে। হ্যাঁ, লাভলি। আলো আধারি খেলা চলছে এখন, সত্যি আলো আধারি খেলা চলছে, আর সবুজ, পুরো সবুজ হয়ে রয়েছে জঙ্গলটা। বর্ষাকাল না, এই কারণে এত ভালো লাগে, সবুজ। ওফ, লাভলি, হোয়াট আ অ্যাম্বিয়েন্স। আমার পেছনে এই হচ্ছে মেধাশ্রম গড় চণ্ডী ধাম। আমি যখন মন্দিরে ঢুকলাম তখন মাকে ভোগ দেওয়া হচ্ছিল, দুপুরের মধ্যাহ্ন ভোগ যেটা হয় সেই ভোগটা দেওয়া হচ্ছিল। আমি সেটাই ভাবছিলাম যে আমার কোথায় যাওয়ার কথা, আজকে আমি কোথায় রয়েছি এই মুহূর্তে।
এই মন্দিরটা সম্বন্ধে তোমাদেরকে একটুখানি আমি বলে দিই। এখানকার পুরোহিতদের থেকে আমি যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে ত্রেতা যুগ থেকে রয়েছে। বংশ পরম্পরা অনুযায়ী ত্রেতা যুগ থেকে ওনারা এখানে মা দুর্গা বা মা চণ্ডীর কিন্তু পূজা অর্চনা করে আসছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষের মধ্যে সবার প্রথম দুর্গা পুজো কিন্তু শুরু হয় এই মন্দির থেকে বা এই জায়গাটা থেকে। এই জায়গাটার হচ্ছে গড় জঙ্গল, পুরো দেখতেই পাচ্ছ শাল বনের জঙ্গলে ঘেরা, পুরো শাল বনের জঙ্গল চারিদিকে, আর তার মাঝখানে হচ্ছে এই গড় চণ্ডী ধাম। তো সেখান থেকে এই জঙ্গলটার নাম হয় গড় জঙ্গল। আর আমি আরও একটা জিনিস করেছি, দেখো খালি পায়ে আমি ঘুরে বেড়াচ্ছি এখানে মাঠের মধ্যে, মানে এই ছেলে মানুষই যতটুকুনি করতে পারা যায়। আর সবথেকে বড় কথা কী বলো তো, পায়ের সাথে মাটি বা ঘাসের কন্ট্যাক্ট হওয়াটা খুব দরকার। আমাদের তো সাধারণত এই জিনিসগুলো আমরা সুযোগ পাই না করার, তো এখানে একটু সুযোগ পেয়েছি, তাই আমি জুতো খুলে খালি পায়ে হেঁটে বেড়াই। বাঙালিদের প্রাণের পুজো দুর্গা পুজো আসছে, তো সেই দুর্গা পুজো সবার প্রথম শুরু হয়েছিল এই জায়গা থেকে। তো আমি জানি না এটা আমার বলাটা ঠিক হবে কি না, যদি হায়ার অথরিটির তরফ থেকে কেউ যদি দেখে থাকে বা কারোর কাছে যদি এই মেসেজটা যায় তাহলে সত্যিই খুব উপকার হবে। তার কারণ গোটা ভারতবর্ষের মধ্যে যেখানে বলা হচ্ছে যে এই মন্দির থেকে সবার প্রথম দুর্গাপুজো শুরু হয়েছে, তো সেই জায়গাটার সংস্কার, সেই জায়গাটাকে সেরকমভাবে সুন্দরভাবে সংস্করণ কিন্তু করা উচিত বলে আমার মনে হয়। কারণ শিব এবং শক্তির আরাধনা সবার প্রথম শুরু হয়েছিল এই জায়গা থেকে। তো সেই সূত্রে আমার মনে হয় যে এই জায়গাটাকে সত্যি সুন্দরভাবে একটু সংরক্ষণ করা প্রয়োজন আছে। যতটুকুনি হয়েছে তার থেকেও আরেকটু বেশি করার প্রয়োজন আছে। তাহলে একটা ঐতিহ্য যেটা আমাদের পশ্চিমবঙ্গ এর মধ্যে রয়েছে, সেই ঐতিহ্যটা কিন্তু বজায় থাকবে। আর এটা কেন এনশিয়েন্ট হেরিটেজের জায়গায় ডিক্লেয়ার হচ্ছে না সেটা আমার মাথায় আসছে না। এই মন্দিরটার যখন তোমরা ভেতরে ঢুকবে তখন সবার প্রথমে ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে ঠাকুর দালান দিয়ে সোজা চলে গেলে দেখতে পাবে হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গা প্রতিমা যেটা রয়েছে, এই দুর্গা প্রতিমার এখানে পুজো করা হয়। আর তার ঠিক পাশেই এখানে রয়েছে হচ্ছে খুব সুন্দরভাবে লেখা এখানকার পৌরাণিক ইতিহাস। তো এটাকে পজ করে কিন্তু তোমরা পড়ে নিতে পারো। আর ঠিক তার পাশে এখানে রয়েছে হচ্ছে সবথেকে পুরনো একটা মন্দির, এটা হচ্ছে মা চণ্ডীর মন্দির, এবং এখানে মা চণ্ডীর কিন্তু পুজো করা হয়। এছাড়াও এই যে মন্দিরটা, এই মন্দিরটা ঠিক পেছনে একটা রয়েছে বিষ্ণু মন্দির। সেই বিষ্ণু মন্দিরটা এখনও অবধি ক্ষত, মানে ভাঙাচোরা হয়ে রয়েছে। আর তার পাশে এখানে একটা শিবের মন্দির রয়েছে যেটাকে সংস্করণ করা হচ্ছে। মন্দির থেকে তো বেরিয়ে পড়েছি, আর মন্দিরে থাকাকালীন শিব এবং শক্তির সম্বন্ধে বলছিলাম। শক্তির যে আরাধনা যেখানে হয় সেই জায়গায় সেই মন্দির দর্শন তো হয়ে গেছে, তো শিবের সাথে দর্শন হবে না? তাই কখনো হয়? তো চলো এবার আমরা একটুখানি যাই আজকে শিবের দর্শন করতে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, আমার আজকের এই যে ভ্লগটা, এই ভ্লগটা হচ্ছে 500th ভ্লগ ইন মাই চ্যানেল। 500খানা ভ্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। সাবাস রাজদীপ, সাবাস। ভেবেছিলাম অন্যরকমভাবে তোমাদের সাথে 500th ভ্লগটা শেয়ার করব, বাট ঠিক আছে, এটাই সব থেকে ভালো হয়েছে। গড় জঙ্গলটা থেকে বেরোতে একদমই মন চাইছিল না, কিন্তু আকাশে শ্রাবণও ঘনায়। শ্রাবণ মাস চলছে এখন, আর আগামীকাল মানে তোমাদের জন্য গতকালকে চলে গেছে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো বুঝতেই পারছো টিপ টিপ গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আর বেশি দেরি করা যাবে না। যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তাহলে কেলো হয়ে যাবে। কিন্তু শেষবারের মতো গড় জঙ্গলের উপভোগটা নিয়ে নাও। এই হচ্ছে সেই মায়াবী গড় জঙ্গল। গড় জঙ্গলের রাস্তাটা ক্রস করার পর পানাগড় থেকে বুদবুদ হয়ে যখন আমি বর্ধমান ঢুকছি তখন মুষলধারে বৃষ্টি, এমনি মেঘের অবস্থা ওই দিকটা খুব খারাপ হয়ে রয়েছে। আর আমি চলে এসেছি এখন বর্ধমানেশ্বর মন্দিরে। ভেতরে গেলাম, গিয়ে আগে প্রণাম করলাম, কারণ আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর তোমাদের জন্য হচ্ছে গতকাল হয়ে গেছে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চলে গেছে। তো সোমবার দিন আসতে পারবো না, যার জন্য আজকে সময় সুযোগ হয়েছে বলে চলে এলাম। খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ সুন্দর পদ্ম দিয়ে সাজানো রয়েছে, আকন্দের মালা রয়েছে, আর এত বড় শিবলিঙ্গ। বর্ধমান আসলে আমি এই মানে
শিবলিঙ্গ দেখতে এবং বর্ধমানেশ্বর এই মন্দিরে আমি চলে আসি, ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক পাশেই রয়েছে এখানে নারায়ণের মন্দির। আর আরেকটু দেখিয়ে দিই তোমাদেরকে এই জায়গাটা, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে যার জন্য এই জায়গায় এখন মেলা ঠেলা হয়, তো বাস টাস বাঁধা রয়েছে, এখানে সমস্ত কিছু হবে। কালকে আবার দ্বিতীয় সোমবার যেহেতু, যার জন্য এখানে সবাই আসবে জল ঢালতে। আর তোমাদেরকে আরেকটু সুন্দরভাবে দেখিয়ে দিই, এই হচ্ছে বর্ধমানেশ্বর শিব মন্দির। ভালোবেসে এখানে সবাই বলে এই শিব মন্দিরটাকে, মানে এই ভোলে বাবাকে বলে মোটা বাবা, যেহেতু অনেক বড় সাইজে, দ্যাটস ওয়াই বলে হচ্ছে মোটা বাবা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। রাইডে বেরিয়েছি, আর যদি চা না হয় তাহলে বিষয়টা জমে না। অনেকটা রাইড হয়েছে, আর আজকের ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। আর এই হচ্ছে আমার পেছনে হচ্ছে হাইওয়ে, আর ঠিক এই পোর্শনটাতে, ঠিক এই দিকটাতে হচ্ছে বর্ধমানেশ্বর মন্দিরটা। এখান দিয়ে ঘুরে, মানে পেছনের এই রাস্তাটা দিয়ে এরমভাবে ঘুরে এদিক দিয়ে চলে আসতে হয়। তো মানে হাইওয়ে থেকে মোটামুটি খুব বড় জোর হলে 1.5 থেকে 2 কিলোমিটার হবে বর্ধমানেশ্বর মন্দির। এই হচ্ছে আমার পেছনে হচ্ছে হাইওয়ে, মানে এটা ফ্লাইওভারটা আর কি। ঠিক আছে, তো চাটা শেষ করব, আর বেশি কিছু বলার নেই। বাট অনেক দিন পরে রাইডে বেরিয়েছি তো একটু শান্তি লাগছে, একটু 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 কারণ আমি যে জিনিসগুলো প্ল্যান করে রেখেছি, মাটিটা নিচু না, ওই কারণেই মাথায় ঠোকা খেলাম। যাই হোক, তো এখানে 2 কাপ চা খাওয়া হয়ে গেছে, টাকা ফাঁকা দিয়ে দিলাম, দিয়ে এবারে এখান থেকে সোজা বাড়ির জন্য ফুরুত। মাঝখানে এখানে আর মোটোব্লগ করছি না, কারণ সেম রাস্তা। ওদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো, কারণ বৃষ্টিতে ভিজতে হবে, আর এমনি আমার অবস্থা খুব খারাপ। তো এই জ্যাকেট পরবো, যদি বৃষ্টি পড়ে তাহলে আবার এই এখানে রেনকোট রয়েছে, রেনকোটটা বের করে পরতে হবে, পরে তারপরে ডিরেক্ট বাড়ি যেতে হবে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, যা কথা হবে ডিরেক্ট বাড়িতে গিয়ে। A few hours later. বাড়িতে ঢুকে গেছি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। চা ঠা খেয়ে করে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আর সরি, একটু প্লিজ ম্যানেজ করে নিও, 2 সপ্তাহ পরে ব্লগ দিচ্ছি। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।